আমরা তো এখন এমন একটা সময়ে আছি তাই না, যেখানে আমাদের ফোন আমাদের কথা শোনে, বোঝে, আবার কম্পিউটার নিজেই নিজেই কবিতা পর্যন্ত লিখে ফেলছে। কিন্তু এই যে এত কিছু, যার মূলে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এর গল্পটা কিভাবে শুরু হয়েছিল? চলুন আজ সেই অসাধারণ ইতিহাসটাই একটু ঘেঁটে দেখা যাক। সত্যি বলতে এই সব প্রযুক্তি এখন আর কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে। তো প্রশ্নটা হলো, এই পর্যন্ত আমরা এলাম কিভাবে? একটা যন্ত্রকে বুদ্ধিমান করে তোলার এই যে বিশাল জার্নি, এর শুরুটা ঠিক কোথায় হয়েছিল? চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই। বুদ্ধিমান যন্ত্রের ধারণাটা কিন্তু মোটেও নতুন কিছু নয়, বরং এটা কম্পিউটার আবিষ্কারেরও বহু আগের। এমনকি প্রাচীন গ্রিক পুরাণেও তালেস নামে এক স্বয়ংক্রিয় ধাতব মানবের কথা পাওয়া যায়। তবে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার আসল ভিত্তিটা গড়ে দিয়েছিলেন গণিতবিদ অ্যালান টুরিং। ১৯৫০ সালে তার করা সহজ কিন্তু গভীর একটা প্রশ্নই সবকিছু উলটপালট করে দেয়। যন্ত্র কি চিন্তা করতে পারে? এই একটা প্রশ্নই যেন একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তিনি একটা পরীক্ষার প্রস্তাব দেন, যেটা আজকে আমরা টুরিং টেস্ট নামে চিনি। খুব সহজ করে বললে এই পরীক্ষার কাজ হলো এটা দেখা যে একটা মেশিন তার হাবভাব বা কথাবার্তা দিয়ে কোনো মানুষকে এটা বিশ্বাস করাতে পারছে কিনা যে সেও একজন মানুষ। আর এটাই ছিল একদম প্রথম দিকের এআই গবেষণার মূল লক্ষ্য। আচ্ছা, এবার দেখা যাক কিভাবে এই ক্ষেত্রটা আনুষ্ঠানিকভাবে জন্ম নিল আর শুরুতেই কি বিশাল এক চ্যালেঞ্জের সামনে পড়ল। গল্পের এই অংশে যেমন দারুণ উত্তেজনা আছে, তেমনি আছে গভীর হতাশার গল্প। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা আমরা প্রথমবার শুনি ১৯৫৬ সালে ডার্টমাউথ কলেজের একটা ওয়ার্কশপে। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি প্রথম এই শব্দটা ব্যবহার করেন, আর এ কারণেই তাকে এআই এর জনক হিসেবে সম্মান দেয়া হয়। শুরুর দিকে তো আশা ছিল আকাশ ছোঁয়া। ৬০-এর দশকে লিস্পের মতো প্রোগ্রামিং ভাষাও তৈরি হলো, অনেক কাজ এগোতে শুরু করল। কিন্তু সেই উত্তেজনা খুব বেশি দিন থাকল না। দ্রুতই তা মিলিয়ে গেল এবং ৭০-এর দশকে নেমে এলো একটা লম্বা স্থিবিরতার সময়, যা পরিচিতি পেল এআই উইন্টার নামে। কিন্তু এই এআই উইন্টার জিনিসটা কেন এসেছিল? কারণটা হলো প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে এক বিরাট ফারাক। একদিকে গবেষকদের স্বপ্ন ছিল মানুষের মতো বুদ্ধিমান যন্ত্র তৈরি করা, কিন্তু অন্যদিকে বাস্তবতা ছিল একদমই অন্যরকম। তখনকার কম্পিউটারের ক্ষমতা ছিল খুবই সীমিত, আর মেশিনকে শেখানোর জন্য যথেষ্ট ডেটাও ছিল না। ফলে যখন প্রত্যাশা অনুযায়ী ফল আসলো না, তখন ফান্ডিংও বন্ধ হয়ে গেল। কয়েক দশকের এই স্থবিরতার পর অবশেষে এআই এর জগতে নতুন করে ভোরের আলো দেখা দিল। আর এই অসাধারণ কামব্যাকের পেছনে ছিল তিনটি জিনিস: আরও স্মার্ট অ্যালগরিদম, বিপুল পরিমাণ ডেটা আর অভাবনীয় কম্পিউটিং পাওয়ার। আর এই নতুন যুগের একটা খুবই বিশেষ মুহূর্ত ছিল ১৯৯৭ সাল। ঠিক এই বছরে আইবিএমের সুপার কম্পিউটার ডিপ ব্লু বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দেয়। এটা ছিল একটা যুগান্তকারী মুহূর্ত। পুরো বিশ্ব দেখল যে এআই আর শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ নেই, এর বাস্তব সম্ভাবনা যে কতটা বিশাল তা সবাই বুঝতে পারল। এই যে এআই এর পুনর্জাগরণ, এর পেছনে ছিল আসলে তিনটে মূল শক্তি। প্রথমত, মেশিন লার্নিংয়ের মতো অনেক উন্নত অ্যালগরিদম, যা একটা যন্ত্রকে ডেটা থেকে শিখতে সাহায্য করে। দ্বিতীয়ত, ইন্টারনেট থেকে পাওয়া প্রচুর পরিমাণ ডেটা। আর সবশেষে এই বিশাল ডেটাকে প্রসেস করার জন্য জিপিইউ এর মতো শক্তিশালী হার্ডওয়্যার। এই যে দীর্ঘ ঐতিহাসিক যাত্রা, এর ফলে কিন্তু আজ আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যেখানে এআই আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই জড়িয়ে গেছে। চলুন দেখি কিভাবে এই ইতিহাস আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে তৈরি করছে। গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি বা অ্যালেক্সা, এগুলো তো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। আর চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের মতো জেনারেটিভ এআই তো লেখা বা ছবি তৈরির মতো সৃজনশীল কাজও করে ফেলছে। মানে এআই এখন আর সায়েন্স ফিকশন নয়, এটাই আমাদের বাস্তবতা। তবে এর ভবিষ্যৎ একদিকে যেমন সম্ভাবনায় ভরা, তেমনি অন্যদিকে চ্যালেঞ্জও কিন্তু কম নয়। এআই যেমন চিকিৎসা আর গবেষণায় বিপ্লব ঘটাতে পারে, তেমনি চাকরি হারানো বা নৈতিকতার মতো অনেক জটিল প্রশ্ন সামনে নিয়ে আসছে। সবশেষে বলা যায়,
এআই এর পুরো গল্পটা আসলে মানুষের অদম্য কৌতূহল আর চেষ্টারই একটা প্রমাণ। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের পক্ষে অসম্ভবকেও সম্ভব করা যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না, বরং সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল, এআই কি সত্যিই একসময় মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে? এই বিষয়টা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে, তাই না?